নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা ক্রিস বেলের হাইপার ফোকাস বইটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনার কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় আছে, কিন্তু আপনার কেমন লাগবে যদি আমি আপনাকে বলি যে আপনার সবথেকে মূল্যবান সম্পদ সময় নয়, বরং মনোযোগ। আমরা সবাই মনে করি সময় সীমিত, কিন্তু সত্যটি হলো যে ধ্যানের চেয়ে অনেক বেশি বিরল এবং শক্তিশালী। কারণ সবাই দিনে 24 ঘন্টা পেতে পারে, কিন্তু সবাই মনোযোগ দেয় না। আর এটাই গড়পড়তা এবং অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আমাদের মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতন কাজ করে, কিন্তু এর প্রক্রিয়াকরণ ক্ষমতা ততটা সীমাহীন নয় যতটা আমরা মনে করি। স্নায়ুবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় 11 মিলিয়ন বিট তথ্য গ্রহণ করে। কণ্ঠস্বর, দৃশ্য, বিজ্ঞপ্তি, পটভূমি, চিন্তা, শব্দ ইত্যাদি। তবে প্রতি সেকেন্ডে শুধুমাত্র 40 বিট প্রক্রিয়া করতে পারে। একটু ভেবে দেখুন, 11 মিলিয়নেরও বেশি মাত্র 40 বিট। অর্থাৎ আমাদের সচেতনতা সমুদ্রের মতো মাত্র 1 ফোঁটা তথ্য গ্রহণ করতে সক্ষম। সুতরাং এখন বুঝুন যে সেই ফোঁটাটিও অকেজো জিনিসে ব্যয় করা হয় কিনা। এলোমেলো স্ক্রলিং, অকেজো গসিপ, ক্রমাগত ফোন চেকিং, জীবনের আসল লক্ষ্যর জন্য আর কি বাকি থাকে? মনোযোগের কথা ভাবুন, যেন আপনার কাছে সীমিত শক্তিসহ একটি ব্যাটারি প্যাক রয়েছে। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার মনোযোগের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হয়ে থাকে, কিন্তু যত দিন যাচ্ছে ব্যাটারি ততই কমছে। প্রতিবার আপনি যখন বিজ্ঞপ্তিগুলো পরীক্ষা করেন, প্রতিবার যখন আপনি অপ্রয়োজনীয় কিছু মনে করেন, প্রতিবার যখন কোনো বিভ্রান্তি আপনার মনোযোগ কেড়ে নেয় এবং যখন আপনি আসলে কোনো অর্থপূর্ণ কাজ করতে বসবেন, তখন ব্যাটারি ইতিমধ্যে অর্ধেক বা কখনো কখনো পূর্ণ হয়ে যাবে। এই আধুনিক বিশ্ব দৃষ্টি আকর্ষণ করার প্রতিযোগিতা পরিণত হয়েছে। প্রতিটি অ্যাপ, প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি ভিডিও, প্রতিটি বিজ্ঞপ্তি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আক্ষরিক অর্থে আপনার মনোযোগের উপর নির্ভর করে। আপনি যত বেশি সময় কোনো অ্যাপে থাকবেন তত বেশি লাভ হবে। অর্থাৎ আপনার মনোযোগ একটি পণ্য হয়ে উঠেছে, ডিজিটাল বাজারে সবথেকে মূল্যবান মুদ্রা। কল্পনা করুন যদি আপনার মনোযোগ আপনার আসল টাকা হয়, তাহলে আপনি কি অযথা ব্যয় করতে চাইবেন? না, তাই না? তবুও আমরা তা করে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফোনটা ধরলাম, তারপর তারা এক বিজ্ঞপ্তি থেকে অন্য বিজ্ঞপ্তিতে লাফিয়ে পড়তে থাকে এবং দিনের শেষে তারা মনে করে যে তারা আজ ফলপ্রসূ কিছুই করেনি। কিন্তু আসলে কি ঘটেছিল? আপনি আপনার সমস্ত মনোযোগ মূলধন অকেজো লেনদেনে ব্যয় করেছেন। এটাই উৎপাদনশীলতার আসল রহস্য। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। টাইম ম্যানেজমেন্টের অনেক বই আছে, কিন্তু বাস্তবতা হলো সময়কে নিয়ন্ত্রণ করা যায় না। সময় এগিয়ে যাবে, আপনি কিছু করুন বা না করুন, আপনার নিয়ন্ত্রণ কেবল আপনার মনোযোগের উপর। আপনি যদি সচেতনভাবে সিদ্ধান্ত নেন যে কোন দিকে মনোনিবেশ করতে হবে এবং কোনটিকে উপেক্ষা করতে হবে, তাহলে আপনার প্রতি ঘন্টা একটি শক্তিশালী বিনিয়োগ হয়ে উঠবে। মনোযোগ দিন। প্রতিবার যখন আপনার কোনো কাজের মাঝখানে কোনো বিভ্রান্তি হয়, যেমন বার্তা পরীক্ষা করা বা পটভূমিতে কোনো ভিডিও বাজানো, তখন আপনার মস্তিষ্ককে প্রসঙ্গ পরিবর্তন করতে হয়। এটি এমন যে আপনি একটি হাইওয়েতে পুরো গতিতে যাচ্ছেন এবং প্রতি 2 মিনিটে আপনি হঠাৎ ব্রেক করেন। এটি কেবল শক্তির অপচয় করে না, একই ফোকাস স্তরে ফিরে আসার ক্ষেত্রে আপনার কয়েক মিনিটও হারাবেন। গবেষণা বলে যে একবার বিভ্রান্তি হয়ে গেলে গভীরে ফোকাস নিয়ে আসতে প্রায় 20 মিনিট মতো সময় লাগতে পারে। সুতরাং এখন কল্পনা করুন যদি আপনি একদিনে 10 বার বিভ্রান্তি করেন, প্রায় 200 মিনিট। ফোকাস ফিরে পেতে 3 ঘন্টা সময় নষ্ট হয়। এটি মনোযোগের লুকানো খরচ। এখন প্রশ্ন উঠছে যে মনোযোগ যদি এত সীমিত এবং মূল্যবান জিনিস হয়, তাহলে কিভাবে তা আপনি রক্ষা করবেন? সবার আগে প্রয়োজন সচেতনতা। আপনাকে আপনার মনোযোগের মূল্য বুঝতে হবে। যখন আপনি সচেতনভাবে ধরে নেবেন যে আমার মনোযোগ সীমাবদ্ধ, তখন এটি আপনি বিজ্ঞতার সাথে ব্যয় করতে সক্ষম হবেন। প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ? এটা কি আমার মানসিক শক্তির যোগ্য? যদি উত্তর না হয়, তাহলে অবিলম্বে ছেড়ে দিন। দ্বিতীয় ধাপ হলো বাজেট তৈরি করা। ঠিক যেমন আপনি অর্থের জন্য একটি বাজেট তৈরি করেন, তেমনি দিনের জন্য মনোযোগের জন্য একটি বাজেট তৈরি করুন। সিদ্ধান্ত নিন যে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি সকালের নতুন সময়ে করবেন।
দিনের শেষের দিকে যখন শক্তি কিছুটা কমে থাকে তখন ফোন বা সোশ্যাল মিডিয়া রাখুন। প্রতিটি বিভ্রান্তির মূল্য আপনাকে বুঝতে হবে, কারণ প্রতি 5 মিনিট আসলে আপনার মস্তিষ্কের স্পষ্টতা এবং ফোকাস থেকে 30 মিনিট চুরি করে। তৃতীয় উপায় হলো ডিজিটাল সীমানা তৈরি করা। সমস্ত বিজ্ঞপ্তি প্রয়োজন হয় না। আপনার ফোনের সেটিংস দেখুন। আপনার প্রয়োজন নেই এমন অ্যাপগুলির বিজ্ঞপ্তিগুলো বন্ধ করুন। বাইরের আওয়াজ যত কম হবে, অভ্যন্তরীণ স্বচ্ছতা তত বেশি হবে। অনেক সফল মানুষ ফোকাস আচার অনুসরণ করে, যেমন গভীর কাজের সময় ফোনটি নীরব রাখা বা একটি সময় সঙ্গীত ব্যবহার করা হয় যাতে মন সংকেত দেয় যে ঘনত্ব মোডটি এখন চালু রয়েছে। এই ধরনের ছোট্ট অভ্যাসগুলো আপনার মনোযোগকে প্রশিক্ষিত করে। এখন কেবল এটির কথাই ভাবুন যখন আপনি কোনো অর্থপূর্ণ কাজে পুরোপুরি নিমজ্জিত হন। যখন আপনি কোনো প্রকল্পে কাজ করছেন তখন আপনার সময়ের কথা ভাবেন না। সেই মুহূর্তটি কতটা শান্তিপূর্ণ এবং শক্তিশালী। সেই অবস্থাকে বলা হয় প্রবাহ। প্রবাহ তখনই সম্ভব যখন আমাদের মনোযোগ সম্পূর্ণরূপে একটি জিনিসে বিনিয়োগ করা যায়। যখন এটি মনকে ঘুরে বেড়াতে দেয় তখন এটি বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং তথ্যকে নতুন উপায়ে সংযুক্ত করতে শুরু করে। ধাঁধার টুকরোগুলো যা আগে সম্পর্কহীন বলে মনে হয়েছিল হঠাৎ একটা নিখুঁত ফিট হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় সৃজনশীলতা। কিন্তু এখানে একটি মজার ব্যাপার আছে। স্ক্যাটার ফোকাস ইচ্ছাকৃত হওয়া উচিত, দুর্ঘটনাবশত নয়। আজকাল ডিজিটাল জগতে আমাদের মন ঘুরে বেড়ানো বেশিরভাগ ক্ষেত্রে একটি অনিয়ন্ত্রিত বিভ্রান্তিতে পরিণত হয়েছে। আপনি যখন ফোনে অবিরাম স্ক্রল করেন বা এক ভিডিও থেকে অন্য ভিডিওতে ঝাঁপ দেন তখন সেই উৎপাদনশীল বিচ্ছুরণ ফোকাস হয় না, তিনি একজন বুদ্ধিভিত্তিক। ইচ্ছাকৃত বিচ্ছুরণ ফোকাসের অর্থ হলো সচেতনভাবে মনকে শারীরিক এবং ডিজিটাল গোলমাল থেকে দূরে সরিয়ে নেওয়া হয় যাতে এটি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে। এর জন্য সর্বোত্তম সময় হলো যখন আপনি পুনরাবৃত্তিমূলক বা কম উদ্দীপনা কার্যকলাপে থাকেন, যেমন হাঁটার সময়, স্নান করার সময়, গাড়ি চালানোর সময় বা শুধু জানলা দিয়ে বাইরে তাকানোর সময়। এই মুহূর্তগুলো নিখুঁত, কারণ আপনার সচেতন মস্তিষ্ককে কিছুটা ব্যস্ত রাখে। এটি অবচেতনকে চিন্তা করার জন্য মুক্ত স্থান দেয়। এখন আরেকটি ভুল ধারণা দূর করুন। বিক্ষিপ্ত মনোযোগের অর্থ অতিরিক্ত চিন্তা করা নয়। অতিরিক্ত চিন্তা করার সময় মন একটি লাইনে বা চিন্তায় আটকে থাকে। এটা টেনশনের জায়গা নয়। আপনি যখন শান্ত থাকাকালীন মনকে প্রবাহিত হতে দেন তখন তা স্বাভাবিকভাবেই সৃজনশীল হয়ে ওঠে। আধুনিক স্নায়ুবিজ্ঞান আরও বলে যে যখন আমাদের মন বিস্মিত হয়ে থাকে তখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক DMN সক্রিয় হয়। একই নেটওয়ার্ক যা কল্পনা, সহানুভূতি এবং সৃজনশীল সমস্যা সমাধানের জন্য দায়ী। অর্থাৎ আপনি যখন সচেতনভাবে কিছু করছেন না তখন আপনার মস্তিষ্কও আপনার জন্য কাজ করছে। আইডিয়া যোগ করা হচ্ছে। অসম্পূর্ণ হলো চিন্তাভাবনাকে সংযুক্ত করা এবং ভবিষ্যৎ পরিস্থিতি অনুকরণ করা। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার দিনে বিক্ষিপ্ত মনোযোগের মুহূর্তগুলোকে যুক্ত করতে শুরু করেন তাহলে আপনার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। দিনের বেলায় কিছু মনোযোগহীন বিরতি রাখার চেষ্টা করুন, যেমন 15 থেকে 20 মিনিট ফোন ছাড়া, গান ছাড়া শুধু নিজের চিন্তা নিয়ে বসে থাকা। এই মুহূর্তগুলি আপনাকে সাহসী করবে না, কিন্তু আপনার মনকে সতেজ করবে। এটি সৃজনশীল পুনরুদ্ধারের সময় হিসেবেও পরিচিত। অনেক বড় স্রষ্টা এবং চিন্তাবিদ এটিকে রুটিনে রাখেন, যেমন স্টিভ জবস প্রতিদিন লম্বা হাঁটাচলা করেন। বিল গেটস প্রতি বছর একটি থিঙ্ক উইকের আয়োজন করেন যেখানে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এবং কেবল চিন্তা করে। এবং লেখক JK রাউলিং যখন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন তখন ট্রেনের যাত্রার সময় হ্যারি পটারের ধারণাটি পেয়েছিলেন। বিচ্ছুরিত মনোযোগ কেবল সৃজনশীলতা নিয়ে আসে না, আবেগগত স্পষ্টতাও দেয়। যখন মন ধীরে ধীরে চলে এবং আপনি আপনার অনুভূতিগুলো আরো ভালোভাবে বুঝতে পারেন। কখনো কখনো আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের সংযুক্ত করতে ভুলে যাই, কিন্তু আপনি যখন বিভ্রান্তি ছাড়াই আপনার চিন্তা ভাবনা নিয়ে একা থাকেন তখন আপনি বুঝতে পারেন যে আপনার আসলে কি প্রয়োজন এবং আপনি কেবল অভ্যাসের কারণে কি করছেন। এইভাবে স্ক্যাটার ফোকাস আপনার আত্মসচেতনতাও তীক্ষ্ণ করে। এখন ব্যবহারিকভাবে ভাবুন, আপনার দিনের সেই মুহূর্তগুলি কি যেখানে আপনি ইচ্ছাকৃতভাবে স্ক্যাটার ফোকাস ব্যবহার করতে পারেন। হয়তো সকালে হাঁটার সময় অথবা যাতায়াত বা দুপুরের খাবারের বিরতির সময়। এই সময় ইচ্ছাকৃতভাবে ফোনটি দূরে রাখুন এবং মনকে স্বাধীনভাবে চিন্তা করতে দিন। আপনার যদি কোনো ধারণা থাকে তবে তা লিখুন। ধীরে ধীরে আপনার মন নিজেই একটা সৃজনশীল চিন্তাধারায় পরিণত হবে। আরেকটি কৌশল হলো মাইন্ড অ্যাপ। যখন আপনার মনে অনেক এলোমেলো চিন্তা ভাবনা থাকে তখন সেটাকে কাগজে লিখে ফেলুন। এটি মনের মধ্যে স্থান মুক্ত করে এবং আপনাকে নতুন ধারণার অন্বেষণ করতে দেয়। স্ক্যাটার ফোকাসের জাদু তখনই কাজ করে যখন মন নিষ্ক্রিয় থাকে।
কখনো কখনো আমরা নিজেকে দোষী মনে করি যে আমি কিছু করতে পারছি না, আমি শুধু ভাবছি। কিন্তু এটা মনে রাখাটাও জরুরি, শুধু একটি ভিন্ন ধরনের। মহান চিন্তাবিদ এবং নির্মাতারা এটি জানতেন, তাই তিনি নিজেকে চিন্তা করার জন্য সময় দিয়েছিলেন। এটি সেই সময় যখন অসম্ভব বলে মনে হয় এমন ধারণাগুলি হঠাৎ করে সম্ভব হয়। আমরা যদি হাইপার ফোকাস এবং স্ক্যাটার ফোকাসের ভারসাম্য বজায় রাখি, তাহলে আমাদের উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা উভয়ই বৃদ্ধি পাবে। হাইপার ফোকাস আপনাকে ফলাফল দেয়, বিচলিত ফোকাস আপনাকে দিক নির্দেশ দেয়, এটি আপনাকে সক্রিয় রাখে। দ্বিতীয় ছবিতে যখন দুজনের দেখা হয়, আপনি কেবল তখন ব্যস্ত নন, আপনি সত্যিই কার্যকর। সুতরাং পরের বার যখন আপনার মন কোথাও ঘুরে বেড়াতে শুরু করবে, তখন অবিলম্বে মনোনিবেশ করতে বলে থামাবেন না। দেখে নিন তিনি কোথায় যাচ্ছেন, হয়তো এটা আপনাকে নতুন জায়গায় নিয়ে যাবে। কোনো লুকানো ধারণা সামনে আনুন বা কোনো বিভ্রান্তি দূর করুন। রাগ সবসময় একটি বিভ্রান্তি নয়, কখনো কখনো এটি অনুপ্রেরণা শুরু। জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেমন ইনহেলেশন, এক্সহেলেশন। হাইপার ফোকাস হলো ইনহেলেশন, শ্বাসের ঘনত্ব, এবং স্পার ফোকাস হলো শ্বাসকষ্ট, মুক্তি, শিথিলতা এবং শ্বাসের রিচার্জ। উভয়েরই প্রয়োজন আছে, দুটোই একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাই আপনার দিনে এমন মুহূর্ত তৈরি করুন যেখানে আপনি কিছুই করবেন না, মনকে স্বাধীনভাবে প্রবাহিত হতে দিন। হাঁটুন, আকাশ দেখুন, গান শুনুন বা শুধু নীরবতা উপভোগ করুন। এই মুহূর্তগুলি আপনার অবচেতন মনের আক্ষরিক অর্থে আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলির রূপ দিচ্ছে। এবং পরের বার যখন হঠাৎ করে আপনার মনে একটি নতুন ধারণা বজ্রপাতের মতো জ্বলজ্বল করবে, মনে রাখবেন এটি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোকাসের উপহার ছিল। কারণ সৃজনশীলতার আসল উৎস হলো সেই মুহূর্তগুলি যখন আপনি কিছুই করছেন না, কিন্তু আপনার মন সবকিছু করছে। ফোকাসকে পেশি হিসেবে ভাবুন। জিমের মতো যদি কোনো পেশি বিশ্রাম ছাড়া ক্রমাগত ব্যায়াম করে, তবে তা বৃদ্ধি পায় না। একইভাবে মন যদি বিরতি না নিয়ে ক্রমাগত মনোনিবেশ করে, তবে তা দ্রুত নিঃশেষ হয়ে যায়। শুরুতে আমরা অনুভব করি যে আমি যদি আরও কঠোর পরিশ্রম করি তবে আমি আরও ফলাফল পাবো, কিন্তু বাস্তবে মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা হ্রাস পেতে শুরু করে এবং দীর্ঘমেয়াদী টেকসই উৎপাদনশীলতা কার্যকর হওয়ার জন্য আপনাকে বিকল্প ফোকাস এবং বিশ্রামের একটি ছন্দ তৈরি করতে হয়। যখন আমরা কোনো কাজে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করি, তখন আমাদের মস্তিষ্ক গভীর কাজের মোডে চলে যায়। এই সময় নিউরনগুলো দ্রুত যোগাযোগে জড়িত থাকে, ডোপামিন নিঃসৃত হয় এবং মানসিক শক্তি ব্যয় হয়। কিন্তু সমস্যা হলো এই শক্তি অসীম নয়। প্রায় 90 মিনিটের তীব্র ফোকাসের পরে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ক্লান্ত হতে শুরু করে। এই কারণে বিজ্ঞানীরা পরামর্শ দেন প্রতি 90 মিনিটে 10 থেকে 15 মিনিটের ছোট্ট একটি বিরতি নিলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এই বিরতিগুলো কেবল আরামের জন্য নয়, জৈবিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ এবং অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করে। এটি পরবর্তী অধিবেশনে নতুন করে মনোযোগ কেন্দ্রীভূত করতে সক্ষম করে। আপনি এটাকে ঢেউ মনে করেন, একটা ঢেউ আসছে, আবার ফোকাস কমে যায়, তারপর আসে পরবর্তী ঢেউ, নতুন ফোকাস। আপনি যদি ক্রমাগত তরঙ্গটিকে ধরার চেষ্টা করেন, তবে শক্তিটি ভেঙে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্রাম বলতে কি বোঝায়? বিশ্রামের মানে কি ফোন চেক করা, রিল দেখা বা বার্তার উত্তর দেওয়া? না, এটি মনকে আরো বিচলিত করে। আসল বিশ্রামে আপনাকে রিচার্জ করে। ছোট্ট হাঁটা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, নীরবতা, প্রসারিত করা, হালকা সঙ্গীত বা কেবল আপনার চোখ বন্ধ করুন এবং কয়েক মিনিট গভীরে শ্বাস নিন। এই ছোট্ট ছোট্ট বিরতিগুলো আপনার মস্তিষ্ককে পুনরায় সেট করে। আর সবথেকে শক্তিশালী বিশ্রাম হচ্ছে ঘুম। ঘুম কেবল শরীরকেই নয়, মনকেও সতেজ করে। গবেষণায় দেখা গেছে একটি রাতের ভালো ঘুম প্রায় 58% দ্বারা মনোযোগ বৃদ্ধি করে। যখন আপনি সঠিকভাবে ঘুমান, তখন মস্তিষ্কের নিউরনগুলো পুনরায় সেট হয়, স্মৃতিগুলো একত্রিত হয় এবং পরের দিন স্বাভাবিকভাবে মনোযোগ আরও তীক্ষ্ণ হয়। কিন্তু আজকের দ্রুতগতির জীবনে মানুষ ঘুমকে বিলাসিতা হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। যদি আমি কম ঘুমাই তাহলে আমি আরো বেশি কাজ করব, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। ঘুমের অভাবে মানুষের মস্তিষ্কের গতি কমিয়ে দিতে পারে এবং মেজাজকে জ্বালাতন করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি আনতে পারে। অর্থাৎ যে কাজটি 2 ঘন্টায় করা যায়, সেটা করতে লাগে 4 ঘন্টা। তাই আপনি যদি উৎপাদনশীলতা বাড়াতে চান, তাহলে প্রথমে আপনার ঘুমের স্বাস্থ্যের উন্নতি করুন। রাতে একটি নির্দিষ্ট সময় ঘুমানো, পর্দার আলো এড়িয়ে চলা এবং মানসম্পন্ন বিশ্রাম পাওয়া হলো সবথেকে বড় বিনিয়োগ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ক্রেনোটাইপ। প্রত্যেকের দেহের ধরন আলাদা। কিছু লোক স্বাভাবিকভাবে সকালে তাড়াতাড়ি উঠে যায়, যারা সকালে সবথেকে বেশি সতর্ক থাকে। যদিও কিছু লোক রাতের পেঁচা, যারা রাতে সৃজনশীল বোধ করে। আপনি যদি আপনার শরীরের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে কাজ করেন, তাহলে আপনার মনোযোগ সবসময় সংগ্রাম করবে। তাই দিনটিকে এমনভাবে সাজান যাতে আপনার উচ্চ শক্তির সময় গভীরে কাজ করে এবং কম শক্তির সময় হালকা কাজ করেন।
উদাহরণস্বরূপ, যদি আপনার ক্রোনোটাইপ সকাল হয় তবে সকালের প্রথম 3 ঘন্টা সব থেকে শক্তিশালী হবে। একই সঙ্গে সৃজনশীল কাজ করুন, তারপর বিকালে একটু বিরতি নিন এবং হালকা কাজ করুন। কিন্তু আপনি যদি একজন রাত্রিকালীন ব্যক্তি হন, তাহলে সকালে নিজেকে মনোনিবেশ করতে বাধ্য করার পরিবর্তে বিকেল বা সন্ধ্যায় গভীর কাজের ব্লক করুন রাখুন। আপনি যখন আপনার স্বাভাবিক ছন্দ নিয়ে কাজ করেন, তখন দক্ষতা স্বয়ংক্রিয়ভাবে দ্বিগুণ হয়ে যায়। এখন আসুন এই ভুল ধারণাটি নিয়ে কথা বলা যাক যে প্রায় প্রত্যেক ব্যক্তিরই উৎপাদনশীলতা মানে ব্যস্ত থাকা। কিন্তু প্রকৃত উৎপাদনশীলতার অর্থ হলো উদ্দেশ্য পূরণ করা, স্বাচ্ছন্দ্য বোধ করা, সহজ। সারাদিন ইমেল, চ্যাট, ছোট ছোট কাজের সময় কাটাতে পারেন। কিন্তু ইচ্ছাকৃত উৎপাদনশীলতার অর্থ হলো আপনার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে শক্তি ব্যয় করা। অনেক সময় মানুষ দিনের শেষে বলে যে তারা সারাদিন অনেক কাজ করেছে, কিন্তু সে কি করেছে আমি জানি না। এটি ঘটে কারণ তারা সঠিক জিনিসে মনোনিবেশ করেনি। প্রকৃত উৎপাদনশীলতা আপনি দিনে কত ঘন্টা কাজ করেন তার উপর নির্ভর করে না, সেই সময়গুলিতে আপনি কি করছিলেন। প্রতিদিনের শুরুতে নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, আজ আমি কোনো অর্থপূর্ণ কাজটি শেষ করতে চাই এবং তারপর 90 মিনিটের গভীর ফোকাস সেশনগুলিতে করতে চাই। এরপরে একটি ছোট্ট বিরতি নিন এবং নিজেকে রিচার্জ করুন। আপনি যদি একদিনে মাত্র 3টি উচ্চ ফোকাসের ব্লক বের করেন, বাকি সময় হালকা কাজে বা প্রতিবিম্বের জন্য রাখুন, তাহলে আপনার আউটপুট তাদের থেকে অনেক বেশি হবে যারা 10 ঘন্টা কৌশল ছাড়াই কাজ করেন। প্রতিফলনও এই ভারসাম্যের একটি অপরিহার্য অংশ। যখন আপনি থামেন এবং দিনের শেষে বা বিরতির সময় কয়েক মিনিটের জন্য চিন্তা করেন, আজ আমি কি শিখলাম, কি শক্তি দিয়েছিল এবং কে তা নিঃশেষ করে দিয়েছিল, তাই আপনার মন নিজেকে সংশোধন করতে শেখে। প্রতিফলন আপনার মস্তিষ্ককে স্পষ্টতা দেয় এবং এটি বিশ্রাম এবং বৃদ্ধির মিশ্রণ, এমন একটা জায়গা যেখানে আপনি বিশ্রাম নেবেন এবং শিখবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের বইয়ের সারসংক্ষেপ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।